কয়েকটি গোষ্ঠী ও পরিবারের বিদেশে থাকা সম্পদ 6 মাসের মধ্যে জব্দ, বললেন গভর্নর। ফিরিয়ে আনতে সময় লাগবে 1 বছরের বেশি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় থাকার অধিকার নেই, মন্তব্য সেলিমা রহমানের। নির্বাচিত সরকারই করবে সংস্কার ও দেশ গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই। মঙ্গল শোভাযাত্রার নাম বদলে আনন্দ শোভাযাত্রা। জাতীয় প্রতীকের সঙ্গে থাকছে জুলাই আন্দোলনের ছাপ। অংশ নেবে 28 জাতিগোষ্ঠী। রাজনৈতিক মামলা প্রত্যাহারে জেলা থেকে সুপারিশ নিচ্ছে আইন মন্ত্রণালয়। এই সূচকে ব্যক্তিগত মামলা প্রত্যাহারের সুপারিশের হিড়িক। বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র চীন মুখোমুখি। মার্কিন প্রশাসনের 145% বিপরীতে চীনের 125% শুল্ক আরোপ। এবং বাংলাদেশের হয়ে খেলতে রাজি কানাডিয়ান ফুটবলার সামিত সোম। জুনে গায়ে তুলবেন লাল সবুজের জার্সি। পাসপোর্ট বানাচ্ছে বাফুফে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে, যা ফেরত আনতে 1 বছরের বেশি সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে ল ফার্ম নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শুক্রবার চট্টগ্রামে মত বিনিময় সভা শেষে তিনি কথা জানান। সহকর্মী একেএম নাজিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। মানি লন্ডারিং প্রতিরোধ কার্যক্রম এবং সমসাময়িক ব্যাংকিং বিষয়ে শুক্রবার চট্টগ্রামে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পাচার হওয়া অর্থ ফেরত আনা বাংলাদেশের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা জানিয়ে গভর্নর বলেন, বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের বিষয়ে চিঠি পাঠানো হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ল ফার্ম নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা মিউচুয়াল যেটাকে এমএলএ লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। প্রথম ধাপে পাচার হওয়া সম্পদ স্থিতিশীল অবস্থায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এসব সম্পদ ফ্রিজ করার চেষ্টা চলছে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। ফ্রিজ হওয়ার পরে তারপরে যেটা হয় যে কোর্টের থ্রুতে যে 1 বছর লেগে যায়, একটা মামলা মোকদ্দমা ইত্যাদি হওয়ার পরে তারপরে অ্যাসেটটাকে হয়তো ফেরত আনতে পারবো। সরকার এমন ল ফার্মের সঙ্গে যোগাযোগ করছে যারা কার সম্পদ কোথায় আছে সেটা খুঁজে বের করে। এখনই এসব ফার্ম থেকে সহযোগিতা পাচ্ছেন বলেও জানান গভর্নর। তবে কাজটা সময় সাপেক্ষ ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি। হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকে দ্রুত কমতে দেখব। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় থাকার কোনো অধিকার নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। দেশের ধসে যাওয়া খাতগুলো ঠিক করতে হলে নির্বাচিত সরকারই দরকার বলেও মনে করেন বিএনপির এই নেত্রী। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ফরিস্ট টাওয়ারে এক সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিগত সরকারের ধসে যাওয়া চিকিৎসা খাতের পরিবর্তনে সরব বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। তাই স্বাস্থ্য খাতের নানা প্রতিকূলতা থেকে উত্তরণের বিভিন্ন উপায় নিয়ে এই কাউন্সিল অধিবেশন। এ সময় বক্তারা বলেন, উন্নয়নের অজুহাতে মেগা প্রকল্প আর চিকিৎসা নামে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিগত সরকার। বিএনপি চায় এমন পরিস্থিতির পরিবর্তন। আমাদের যে দেশ ধ্বংস করা, রাজনীতি ধ্বংস করা, দুর্নীতিবাজ সমস্ত কিছু মিলিয়ে আজকে বাংলাদেশকে শেষ করে ফেলছে এবং এর মধ্যে রয়েছেন এই মোদিবাবুদের চক্রান্ত। কমিউনিটি চিকিৎসা ব্যবস্থা করেছে, এটা হচ্ছে একটা ভুয়া, এটা ওদের আর একটা লুটপাটের জায়গা। যেখানে লুটপাট সেখানে এই বড় বড় উন্নয়নের নামে শুধু লুটপাট করেছে। স্বাস্থ্যখাতকে নতুন আদলে গড়ার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, শেখ হাসিনার আমলে ধসে পড়া দেশের সব খাতগুলো ঠিক করতে হলে সবার আগে দরকার নির্বাচিত সরকার। তন্ত্র ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে, আর একটা সরকার
নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। জনগণ চায় অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, এই সরকারের দীর্ঘ সময় ক্ষমতা থাকার অধিকার নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। ক্ষমতায় না থাকলেও বিএনপি ভয় পায় না বলেও মন্তব্য করেন সেলিমা রহমান। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে না দৌড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। সার্জিস আলম বলেন, কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে। 1,500-এর অধিক মানুষ জীবন দিয়েছে, অর্ধ লাখের অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে মেধার বিপরীতে সুপারিশ, এই অভ্যুত্থানের শহীদের রক্তের সঙ্গে প্রতারণার নামান্তর। তাই দয়া করে নিয়োগের ক্ষেত্রে কেউ কোনো প্রকার সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। বাংলা নববর্ষ বরণে শোভাযাত্রার নাম বদলে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন, এটিকে নাম পরিবর্তন নয়, বরং পুরনো ঐতিহ্যে ফিরে যাওয়া হিসেবে দেখছেন তারা। এদিন বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন। সেই সঙ্গে শোভাযাত্রার দুপাশে আইনশৃঙ্খলা সদস্য থাকারও সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। পহেলা বৈশাখের শোভাযাত্রা আর নয় মঙ্গল শোভাযাত্রা নামে, এবার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে উদযাপন করা হবে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। নাম পরিবর্তন নয়, 3 দশক আগের ঐতিহ্যবাহী নামে এ শোভাযাত্রা ফিরছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে, সেটা হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে এবার হচ্ছে বাংলা বর্ষবরণ। শোভাযাত্রায় থাকবে স্বৈরাচারের মুখাকৃতি, কাঠের বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা, মুগ্ধের পানির বোতল, পালকি, তরমুজের ফালির 5টি বড় মোটিফ সহ ছোট ছোট আরও অনেক মোটিফ। এবারের আয়োজনে অংশ নিবে পাহাড়ি ও সমতলের 28টি নৃগোষ্ঠী। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বার্তা থাকবে এবারের বর্ষবরণে, জানান চারুকলা অনুষদের ডিন আজহারুল। সংবাদ মাধ্যম ব্যক্তিবৃন্দ, এদিকে নববর্ষের দিন সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা করবে না। সেই সঙ্গে বিকেল 5টার পর জনসাধারণ ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। বরাবরের মতোই এবার আয়োজনে বিকাল 5টার পরে ক্যাম্পাসে কোনো প্রবেশ থাকবে না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। বাংলা নববর্ষ 1432-কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে পুরো দমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার 24শে জুলাই অভ্যুত্থানকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজক সংশ্লিষ্টরা। শৈশব বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নিতে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নববর্ষের শোভাযাত্রার রাজা, রানী, পেঁচা সহ পশু পাখির মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। এবার স্বৈরাচারের প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা আর পালকির মতো বিষয়কে মোটিফ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
উৎসব মুখর এই আয়োজনের প্রস্তুতি দেখতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পয়লা বৈশাখের দিন দেখবো সামনে থেকে, তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এক্সাইটেড। তো আমরা অনেক বেশি এক্সাইটেড যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে নববর্ষ উদযাপন করব, সকালে শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় আসবো, একসাথে পান্তা ইলিশ খাবো, ক্যাম্পাসে অনেক আড্ডা দিব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হবে নববর্ষ আশা দর্শনার্থীদের। এখানে সবকিছু দেখে এত কালারফুল, এত বিভিন্ন রকমের ডিজাইন এবং সবার ক্রিয়েটিভিটি দেখে অনেক সুন্দর লাগছে। আশা করব সবাই এই সামনে আমাদের যে পয়লা বৈশাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবে। এদিকে শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম এবং বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ ছাড়াও জলরং, সরাচিত্র ও মুখোশ বিক্রি করা হচ্ছে। বিক্রয়লব্ধ অর্থ শোভাযাত্রায় ব্যয় করা হবে। স্টুডেন্টদের যেরকম কাজ, ওগুলো হচ্ছে 1000 থেকে 1200, 3000 এরকম আছে, 1500 আছে, এক একটা রেঞ্জ। বললাম তো কাজের উপর নির্ভর করে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেবে এবারের শোভাযাত্রা, জানান এ শিক্ষক। অন্যান্য বারের মতোই এবার বাংলাদেশের ফোক মোটিভ এর পাশাপাশি ফ্যাসিবাদের মুখচ্ছবি নামে একটি মোটিভ থাকবে। বাংলা নতুন বছর বাঙালির জীবনে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এখন থেকে কোনো বাঙালি জাতিবাদ নয়, সবাই এদেশের নাগরিক এবং কেউই বৈষম্যের শিকার হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার রাজধানীর মিরপুরে বিজু মেলা 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। বলেন, গুণ, প্রতিভা আর ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ পিছিয়ে থাকার পেছনে পূর্বের বৈষম্য ভিত্তিক সমাজ দায়ী। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে বলেন, এই নাম নতুন নয়, আগে এর নাম আনন্দ শোভাযাত্রাই ছিল। তিনি বলেন, নাম পরিবর্তন হতেই পারে, নানান পরিবর্তিত পরিস্থিতিতে নাম পরিবর্তন হয়েছে। আমরা অন্য জাতিদের প্রতি অবিচার করেছি, কাজে এখন কোনো বাঙালি জাতিবাদ নয়, আমরা সবাই মানুষ, সবাই এদেশের নাগরিক এবং সবাই সমান অধিকারে আমরা বেঁচে থাকতে চাই। এখানে কোনো প্রকার বৈষম্য আমরা হতে দেব না। খাগড়াছড়ি ও বান্দরবানে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈশাখী। গঙ্গা দেবীর সম্মানে ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়েছে আয়োজন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত ও আবুল বাসার নয়ন। প্রথমে যাচ্ছি খাগড়াছড়িতে। অপু, পাহাড়ি বৈশাখীর আমেজ কেমন দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন খাগড়াছড়ির চেঙ্গি নদীর তীরে। প্রথমে বলে রাখি যে এচ্চে বিজু বিজু বিজু, অর্থাৎ চাকমা ভাষা দিয়ে বলা হয়ে থাকে আজকে বিজুর দিন। প্রতি বছর দীর্ঘ অপেক্ষার শেষে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক ধর্মীয় উৎসব এই বৈশাখী উৎসব কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদী, ছড়া সহ পানির যে প্রাকৃতিক উৎসগুলো আছে সেখানে ফুল নিবেদনের মধ্য দিয়ে এই উৎসব কিন্তু শুরু হয়েছে। আমি যদি আমার পেছনে আপনাকে একটু দেখাই যে নদীর তীরবর্তী পুরো জায়গা জুড়ে কিন্তু হাজারো তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী মানুষের কিন্তু সরব উপস্থিতি। তারা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে বন জঙ্গল থেকে ফুল সংগ্রহ করে কলাপাতায় করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করছেন এবং এই ফুল নিবেদনের মধ্য দিয়ে তারা নিজেদের পরিবারের, সমাজের এবং দেশের মঙ্গল কামনা করছেন। আজকে মূলত চাকমাদের এই দিনটিকে ফুল বিজু বলা হয়ে থাকে। আপনারা জানেন যে বৈশাখী মূলত 3টি সম্প্রদায়ের উৎসবের প্রথম অধ্যাক্ষর দিয়ে কিন্তু উল্লেখ করা হয়ে থাকে। যেমন বইতে হচ্ছে ত্রিপুরাদের বৈশু, সাথে মারমাদের সাংরাই এবং বিতে চাকমাদের বিজু। এছাড়া এখানে যে 12টি ভাষাভাষী যে 10টি জাতিগোষ্ঠী আছে সেই জাতিগোষ্ঠীগুলো কিন্তু ভিন্ন ভিন্ন নামে কিন্তু এই উৎসব পালন করে আসছে। আজকে থেকে চাকমারা ফুল বিজু, মূল বিজু এবং গজ্জপিজ্জা নামে উৎসব পালন করবে। কালকে থেকে ত্রিপুরারা বৈশু, বিশিকাতাল সহ অন্যান্য নামে উৎসব পালন করবে। এছাড়া যেদিন বাংলা নববর্ষ সেদিন এখানকার যে মারমা জনগোষ্ঠী আছে সেই মারমা জনগোষ্ঠী আইক্যে আতাদা আতল নামে এই সাংরাই উৎসব পালন করে থাকবে।
শুধু খাগড়াছড়ি নয়, অপর যে দুটি জেলা রাঙ্গামাটি, বান্দরবনেও কিন্তু এই চাকমাদের এই ফুল বিজু উৎসব কিন্তু চলছে। মূলত প্রাকৃতিক যে উৎসগুলো থাকে, নদী, ছড়া সহ অন্যান্য পানির উৎসে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ভরে ফুল নিবেদনের মধ্য দিয়ে উৎসব আনুষ্ঠানিকতা শুরু হয়ে থাকে। প্রতি বছর কিন্তু সারা এই পার্বত্য অঞ্চলের মানুষ এই দিনটির জন্য নদীর অপেক্ষায় থাকে এবং এখানে চাকমা, মারমা, ত্রিপুরা, মো, সাঁওতাল, রাখাইন সহ যে ভাষাভাষীর জনগোষ্ঠী আছে তারা এই উৎসবটি আজকে থেকে ধাপে ধাপে কিন্তু উদযাপন করে থাকবে। আপনারা জানেন যে এই উৎসবটি এতটা বর্ণিল এবং সুন্দর যে সারা দেশ থেকে পর্যটকরা কিন্তু এই উৎসব দেখার জন্য এখানে ভিড় করে থাকেন এবং এই বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষের সরব উপস্থিতি কিন্তু বাড়ছে। বলা যেতে পারে বর্ণিল ঐতিহ্যের ছোঁয়ায় সেজে উঠেছে গোটা পার্বত্য চট্টগ্রাম। তো এই ছিল খাগড়াছড়ির বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতার সর্বশেষ। আমরা এখন যাচ্ছি বান্দরবনে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন, তার কাছে জানবো বিস্তারিত। অপু, খাগড়াছড়ির মতো পার্বত্য জেলা বান্দরবানে সাঙ্গু যে নদীটি রয়েছে, নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল বাঁচানোর মধ্য দিয়ে বিশু উৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ক্যামেরার চোখেই দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরেই বিভিন্ন পাড়া থেকে নারী, পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ এসে জড়ো হয়েছেন হাতে ফুল নিয়ে। তারা একটু পরেই সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে যে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি মূলত শুরু করতে যাচ্ছেন। আমি একটু সরাসরি একটু জানতে চাই আজকে ফুল বিশুর আনুষ্ঠানিকতার মধ্যে কি কি। সবাইকে শুভ ফুল বিশু। তো আমরা আজকে আনুষ্ঠানিক করবো, আমরা আজকে সবাই এখানে গঙ্গামার উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করছি ফুলের মাধ্যমে। পাশাপাশি আজকে আমরা আমাদের তঞ্চেঙ্গাদের আজকে জাতীয় তঞ্চেঙ্গা গিলাগালা গোল্ড কাপ টুর্নামেন্ট রয়েছে বিকাল 5টায় এবং এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এরপরে আমাদের আগামীকাল মূল বিশু আমাদের ওইখানে আমরা বিভিন্ন 5 জন থেকে শুরু করে বিভিন্ন আমাদের মিস্ত্রীয় যে আমাদের মেহমানরা আসবে, এটি আমরা বিদায় করে নেব পুরাতন বছরকে এবং নতুন বছর 14 তারিখ আমরা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই একত্রে আনন্দ ফুর্তিতে আমরা সবাই মেতে উঠবো এবং যাতে জগতের সকল প্রাণী সুখী হয় এই প্রত্যাশা রেখে আমরা সবাই নতুন বছরকে বরণ করে নিব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তঞ্চঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে এই যে ফুল বিশুর যে আনুষ্ঠানিকতা শুরু হলো, বিকেলে রয়েছে ঘিলা খেলার আয়োজন রয়েছে যেটি রেইসা এলাকায় অনুষ্ঠিত হবে। একটি বিষয় জানিয়ে রাখি, আমরা গত বছরও দেখেছি যে আনুষ্ঠানিকতা ফুল বিশু বা বিজুর আনুষ্ঠানিকতা, এবারে কিন্তু আয়োজন একটু দারুণ একটু আয়োজন দেখছি, উপস্থিতি বেড়েছে এবং বিদেশি নাগরিকদেরও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিদেশি পর্যটকরা এখানে ঘুরতে আসছেন। বিশেষ করে তারা আজ এই যে নতুন সরকারের অধীনে যে নতুন বাংলাদেশ হয়েছে, নতুন বাংলাদেশের অধীনে যে নতুন আয়োজন করতে যাচ্ছে, সে আয়োজন করতে পেরে তারা আসলে সন্তুষ্ট প্রকাশ করেছেন, সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছেন যে আগামী যে নতুন একটি বছর, নতুন বছরে তাদের প্রত্যাশাও বেশি, কেননা বর্তমানে পাহাড়ে একটি বিষয় বলে রাখি, পাহাড়ে ইতিপূর্বে আমরা দেখেছি খুনোখুনি, মারামারি, অপহরণ, চাঁদাবাজি, নানা ধরনের ঝামেলার কারণে যে এই আনুষ্ঠানিকতার মধ্যে উপজাতীয় যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপস্থিতি তেমন ছিল না। এবারের তাদের উপস্থিতি বেড়েছে। আমরা সকাল একদম 5টা থেকে সাঙ্গু নদীতে এসে এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ জড়ো হয়েছেন দেখতে পাচ্ছেন। এখানে আসলে আনন্দ, উৎসাহ, উদ্দীপনার কোনো কমতি নেই দেখতে পাচ্ছেন। একদম নদীর পাড়ে এসে যে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল বাসানোর যে আনুষ্ঠানিকতা সেটি করার জন্য তারা মূলত এসেছেন। আজকের আনুষ্ঠানিকতার মধ্যে সবচেয়ে বিকেলে তাদের রয়েছে ঘিলা খেলা আনুষ্ঠানিকতা, রেইস এলাকায় সেই ঘিলা খেলা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বিশেষ সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। অপু এবং নয়ন, আপনাদের ধন্যবাদ। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ করে ইসলামী যুব আন্দোলন সহ সাধারণ মুসল্লিরা। শাহবাগ মোড়ে প্রতিবাদ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। এসব কর্মসূচিতে ইসরায়েলের উপর চাপ বাড়াতে বাংলাদেশ সরকার সহ বিশ্ব মহলকে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। ফাহিম ইউসুফের রিপোর্ট।
ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর বাইতুল মুকাররম এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বাইতুল মুকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতারা গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে দেশবাসীকে ইসরায়েলি সব পণ্য বয়কটের আহ্বান জানান। আমরা আমাদের সেই ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি জানিয়েতে রাজপথে নেমেছি, আহ্বান করছি অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ইসরায়েল এবং মার্কিনের যে পণ্য আছে আমরা এই পণ্য বয়কট করব। পরে পুরানা পল্টন এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের পক্ষ থেকেও আলাদা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। এ সময় দলটির নেতারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নীতির পরিবর্তন প্রয়োজন। জাতিসংঘ একটা সংঘ হিসাবে, একটা সংস্থা হিসাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করছে না। জাতিসংঘের নীতির বদল দরকার। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলি গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, জাতিসংঘে এই আওয়াজ তুলুন যাতে করে অবিলম্বে গণহত্যা বন্ধের প্রয়োজনীয় উদ্যোগ জাতিসংঘ গ্রহণ করে। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে ফিলিস্তিনি মজলুম জনগণের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহী, মাদারীপুর, নাটোর, নোয়াখালী, পটুয়াখালী ও জামালপুরে মুসল্লিরা রাস্তায় নেমে এসে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা। প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের মুক্তি চান। একই সঙ্গে ইসরায়েলের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করার দাবিও জানান তারা। আসল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। ইসরায়েলি গণহত্যায় ফিলিস্তিনের গাজায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এই সময় ফিলিস্তিনবাসীর পাশে থাকতে বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়। ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, রব্বুল আলামিন আপনি তাদের উপরে খাস রহমত বর্ষণ করেন আল্লাহ। বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে নাটোর ও নোয়াখালীতে মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়। গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে পৌর শহরের ঝাউতলায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলা করে হাজার হাজার মুসলিম ভাই বোন, বৃদ্ধ ও শিশুদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করার দাবি জানান তারা। তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি রব্বুল মুস্তাদাফিন। এছাড়াও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা থেকে সুপারিশ নিচ্ছে আইন মন্ত্রণালয়। এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যক্তিগত বিরোধ, জমিজমা, মাদক, এমনকি চাকরি জীবনে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে হওয়া মামলাও প্রত্যাহারে দলীয় সুপারিশের হিড়িক পড়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, ব্যক্তিগত মামলা প্রত্যাহারে সুপারিশের কোনো সুযোগ নেই। কাজী শাহিদের প্রতিবেদন। চিকিৎসক নেতা তৌফিকুল ইসলাম মোহাম্মদ বেলালের নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এই ড্যাব নেতার পক্ষ থেকে মামলাটি রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয়েছে।
চারঘাট থানায় এক বিএনপি নেতার নামে ইয়াবা চোরাচালানের মামলা হয়, সেটিও প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। ব্যক্তিগত বিরোধ, জমিজমা এবং মাদকের মামলা রাজনৈতিক হয়রানিমূলক আখ্যা দিয়ে প্রত্যাহারের এমন অনেক আবেদন জমা পড়ছে জেলা প্রশাসকের কাছে। মামলাগুলো প্রত্যাহারে দলের পক্ষ থেকে চাপ বাড়ছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ওপর। যেগুলি রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, আমরা শুধুমাত্র সেইগুলি সুপারিশ করছি, এর বাইরে কিছু না। আমরা যেগুলো রাজনৈতিক মামলা সেগুলোই শুধু মতামত দিচ্ছি, যেগুলো রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করা যাইতে পারে, কিন্তু যেগুলো আমরা দেখছি না অরাজনৈতিক, সেগুলো আমরা কখনোই সাপোর্ট করি না। রাজশাহী জেলা ও মহানগরে এ পর্যন্ত 1300টি মামলাকে হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের আবেদন জমা পড়েছে। তবে এসব আবেদন যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও মহানগর পুলিশ কমিশনার। কমিটি যেগুলো মনে করতেছে সেগুলোকে কমিটি সুপারিশ করতেছে। তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো এখনো প্রক্রিয়া চলমান। এর মধ্যে আমরা বেশ কিছু আদেশ পাইছি মন্ত্রণালয় থেকে, কোর্টে পাঠানো হচ্ছে, আর কিছু এখনো এই কমিটিতে আছে, এখনো যাচাই বাছাই চলছে। তবে বিএনপি ও জামাত নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে যেসব মামলা করেছে রহস্যজনক কারণে প্রত্যাহার প্রক্রিয়ায় সেগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। দুঃখজনক হলো সত্য যে আমাদের এই রাজশাহীর মামলাগুলা এখন পর্যন্ত প্রত্যাহারের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করছি না। সরকার আসার পরে আমাদের সময় দিয়েছিল যে এতদিনের ভিতরে সমস্ত যেগুলো রাজনৈতিক মামলা আছে তার লিস্ট পাঠাতে। আমরা সেই মামলার লিস্টগুলো আমরা প্রপার চ্যানেলে আমরা পাঠিয়েছি, কিন্তু আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো দ্রুত এটা নিষ্পত্তি হবে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম যৌক্তিক বা ফলাফল আমরা এখনো পাইনি রাজশাহীতে। গত 15 বছরে রাজশাহীতে বিএনপি জামাত নেতাকর্মীদের নামে 2000-এর বেশি মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 50টি প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ইউটিউব দেখে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে বাজিমাত করেছে কুষ্টিয়ার যুবক মনিরুল ইসলাম। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। মাস্টার্সে অধ্যয়নরত মনিরুল নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদেরও কর্মসংস্থান। তার দেখাদেখি অন্য কৃষকেরাও ঝুঁকছেন আধুনিক এই কৃষি ব্যবস্থায়। পড়াশোনা শেষ করে চাকরি নয়, ভবিষ্যতে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান মনিরুল ইসলাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। হাতের সাহায্যে পেঁয়াজ ফুলের পরাগায়ন করা যুবকের নাম মনিরুল ইসলাম। বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামে। 2016 সালে এসএসসি পাশ করে ইউটিউব দেখে শুরু করেন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ। প্রথমে 16% জমিতে পেঁয়াজ চাষ করে দেখেন লাভের মুখ। এরপর সময়ের সাথে সাথে বাড়ে তার কৃষি জমি ও চাষাবাদ। চলতি মৌসুমেও প্রায় 6 বিঘা জমিতে লালতির কিং জাতের পেঁয়াজের বীজ চাষ করছেন তিনি। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে ভাবলাম যে কিছু একটা করি, তাই ছোট আকারে একটা পেঁয়াজ একটা জমি নিয়ে প্রথমে পেঁয়াজের একটা ছোট পরিসরে চাষ করতে লাগলাম। দেখলাম যে না, চাষ করে অনেক ডবল লাভবান হওয়া যাচ্ছে। কুষ্টিয়া সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মনিরুল ইসলাম আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান তিনি। আমি নিজেও মাসে লাখ টাকা ইনকাম করতেছি, আর আমার বাদেও যে 25টা ফ্যামিলি যে উৎসাহিত পাচ্ছে আমার জন্য, এই কারণে আমার সবচেয়ে ভিতরটা আসলে অনুপ্রেরণা জাগে। মনিরুলের এই সাফল্যের গল্প এখন মানুষের মুখে মুখে। তাকে দেখে অন্যান্য কৃষকেরাও ঝুঁকছেন আধুনিক এই পেঁয়াজ চাষে। কৃষি চাষের ভিতরে নাইবি আমার এলাকায় খুব একটা জাঁকজমক হয়ে গেছে। এখানে যে 6 বিঘা ভূমি আবাদে কদম হয়েছে, আল্লাহ দিলি পারে 8-10 মন কদম হতে পারে। তরুণ এই উদ্যোক্তা মনিরুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলছেন এই কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় পরামর্শ নিয়েছেন, তো তারই ধারাবাহিকতায় তিনি এবছর প্রায় 15 বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করেছেন এবং 6 বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য তিনি করেছেন, যেটা প্রায় অনেক লাভবান একটা ফসল। পেঁয়াজ যে সংরক্ষণাগার সেটি তাকে আমরা প্রদান করেছি। এছাড়া আমরা মৎস্য ও প্রাণী সম্পদের মাধ্যমে তাকে আমরা বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করেছি। আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে শুধু মনিরুল নিজেই স্বাবলম্বী হচ্ছেন না, স্বাবলম্বী করে তুলছেন এলাকার অনেক কৃষককেই।
নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।